হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগের বইয়ের তালিকা। অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগে কী কী বই পড়ানো হয়ে থাকে, যে বিষয়গুলো তোমার জন্য অনেক কঠিন হবে, যে বিষয়গুলো তোমার জন্য অনেক সহজ হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো রেজাল্ট করার জন্য তোমাকে যেই বিষয়গুলো প্রাইভেট পড়তে হবে সেইগুলো নিয়েও আলোচনা করব এবং যেই বিষয়গুলো তোমার গুরুত্ব কম দিলেও চলবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাকে জানিয়ে দেব প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কত মার্কে পাস মার্ক রয়েছে, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য প্রমোশন মার্ক কত রয়েছে বা যোগ্যতার কতটুকু প্রয়োজন রয়েছে, অথবা কয়টি বিষয় তোমাকে পাস করতে হবে, বিষয়গুলো আমরা তোমাকে ডিটেইলি আলোচনা করে শোনাবো এবং তোমাকে দেখিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা বিষয়টি শুরু করি। তবে শুরু করার পূর্বে তোমাকে বলতে চাই, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করে তাদের কাছে সকলের কাছে একটি বিষয় অনেক সময় অপরিচিত মনে হতে পারে। সেই বিষয়টি আমি তোমাদের কাছে প্রথমেই ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে মেজর সাবজেক্ট আর একটা হচ্ছে নন মেজর সাবজেক্ট। অনেকেই বলে যে মেজর সাবজেক্ট কি, আর অনেকেই বলে নন মেজর বিষয়টা আসলে কি। সো আমি শর্ট করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। মেজর বিষয়টি হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, যদি হয় রসায়ন, তাহলে রসায়ন ডিপার্টমেন্টে যেই বিষয়গুলো আর কি মেন অর্থাৎ রসায়নের সাথে রিলেটেড রয়েছে সেই বিষয়টাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট। আর নন মেজর সাবজেক্টটা হচ্ছে তুমি যদি রসায়নে পড়াশোনা করো কিন্তু রসায়নের সাথে সেই বিষয়গুলো রিলেটেড না, অন্য অন্য ডিপার্টমেন্টের বিষয়গুলো এখানে ইনক্লুডেড করা হয়েছে, সেইগুলোকে বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট। তুমি রসায়নে পড়াশোনা করতেছো, রসায়নে পড়াশোনা করলে তোমাকে অবশ্যই রসায়নের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে তোমাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে তোমাকে কী করতে হবে, পড়াশোনা করতে হবে। কিন্তু শুধু যে রসায়ন পড়বা তার বিষয়টি এমন নয়। রসায়ন পড়তে গেলে তোমাকে উদ্ভিদ বিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, আরও রসায়নের এক পার্ট রয়েছে, প্রথম পার্ট রয়েছে, দ্বিতীয় পর্ব রয়েছে, তারপরে হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান পড়তে হতে পারে, তারপরে হচ্ছে গণিতের মতো কিছু বিষয় রয়েছে, এগুলো পড়তে হতে পারে। তার মানে বোঝাচ্ছে যখন তুমি অন্য ডিপার্টমেন্টের বিষয়গুলো একটু হলেও পড়বা তখন সেই বিষয়গুলোকে বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি মেজর সাবজেক্ট এবং নন মেজর বিষয়টি আসলে তোমরা পরিষ্কার হতে পেরেছো। এবার তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে মেজর তোমার কয়টি সাবজেক্ট রয়েছে এবং নন মেজর কয়টি সাবজেক্ট রয়েছে, তাহলে তুমি খুব সহজেই প্রশ্নের উত্তরটাই দিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো এবার চলো তোমাদের বিষয়গুলো জানিয়ে দেই যে তোমাদের অনার্স প্রথম বর্ষে কী কী বিষয় তোমাকে প্রথম বর্ষে পড়ানো হবে বা কী কী বিষয় রয়েছে বা কী কী কোর্স রয়েছে। দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষে। সো এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট অথবা আর্টসের স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট হও না কেন, তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করবে সকল ডিপার্টমেন্টের জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রথম বর্ষের জন্য একটি সাবজেক্ট, সেটি হচ্ছে বাংলাদেশ ইতিহাসের অভ্যুত্থান। আমরা শর্টকাটে যাকে বলি ইতিহাস, ঠিক আছে। তার মানে তুমি যদি রসায়ন বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে ইতিহাস পড়তে হবে, তুমি যদি বিবিএর স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে ইতিহাস পড়তে হবে, তুমি যদি বিএর স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও তোমাকে ইতিহাস পড়তে হবে। তার মানে স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক প্রথম বর্ষের জন্য, অর্থাৎ প্রথম বর্ষে তোমাকে সবাইকে ইতিহাস পড়তে হবে। সো আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছো। অবশ্যই কোডগুলো আলাদা হতে পারে, ঠিক আছে, এই কোডটা কিন্তু আলাদা হবে। তুমি যদি রসায়ন হয়ে থাকো তাহলে রসায়নের জন্য কোড আলাদা হবে, অর্থাৎ নাম একই হবে, ইতিহাস পড়তে হবে কিন্তু কোডটা কিন্তু আলাদা হবে এবং প্রশ্নের ধরনটাও কিন্তু আলাদা হবে। এই জন্য বই কেনার সময় অবশ্যই তোমাকে অবশ্যই কোড দেখে বই কিনতে হবে, যে তুমি কোন ডিপার্টমেন্টে রয়েছো, এই ডিপার্টমেন্টের জন্য কোন কোড যুক্ত তোমার বইটি কিনতে হবে, ঠিক আছে। কারণ প্রশ্নের ধরন কিন্তু কোড অনুযায়ী চেঞ্জ হয়। নাম কিন্তু সেম থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু কোডটা কিন্তু আলাদা হবে এবং প্রশ্নের কাঠামোও চেঞ্জ হতে পারে। ওকে, এবার আমরা দেখব মেজর সাবজেক্ট। রসায়ন বিভাগের মেজর সাবজেক্টগুলো কী কী। অনেকে প্রশ্ন করে আমার মেজর সাবজেক্ট নেই বা নন মেজর সাবজেক্ট আমি বুঝি না, তো আমি একটু আগে ক্লিয়ার করে দিয়েছি মেজর সাবজেক্ট কী এবং নন মেজর সাবজেক্ট কী। সো এবার দেখো মেজর সাবজেক্ট। সো মেজর মানে হচ্ছে এই বিষয়গুলো তোমাকে কিন্তু রসায়নে পড়তেই হবে বাধ্যতামূলকভাবে। যেমন প্রথমে রয়েছে ভৌত রসায়ন অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি 1, অর্থাৎ তোমাকে কিন্তু এই বিষয়টি পড়তে হবে প্রথম বর্ষের জন্য। কোড নাম্বার অবশ্যই ভালো করে কেনার সময় তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে তোমার এই কোডটা ঠিক আছে কিনা, কারণ পরীক্ষার প্রশ্নপত্র এই কোড অনুযায়ী হবে, প্রশ্নপত্র চেঞ্জ যদি হয় এই কোড অনুযায়ী হয়ে থাকে। সো কোড কিন্তু তোমাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে, কারণ যারা ফিজিক্সে পড়াশোনা করে তাদেরও ভৌত রসায়ন রয়েছে, হয়তো প্রথম বর্ষে থাকতে পারে অথবা দ্বিতীয় বর্ষে অথবা তৃতীয় বর্ষে অথবা চতুর্থ বর্ষে, তার মানে যে কোনো বর্ষে একটা থাকতে পারে। তবে তখন কিন্তু সেম প্রশ্ন হবে না, কোড নাম্বার আলাদা হওয়ার কারণে প্রশ্নের কাঠামো বা প্রশ্নের ধরনটাও চেঞ্জ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এবার মৌলিক রসায়ন জৈব রসায়ন যেটা রয়েছে সেটার কোড নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি। তৃতীয় নাম্বার রয়েছে সেটা হচ্ছে মৌলিক অজৈব রসায়ন, ফান্ডামেন্টাল অফ আয়রনিক কেমিস্ট্রি। তারপরে রয়েছে চতুর্থ নাম্বার রাসায়নিক ব্যবহার। এটা রসায়ন যেটা রয়েছে এটা তোমাদের ব্যবহারিক রয়েছে। সো এটা তোমাকে কি করতে হবে, বাধ্যতামূলক এই চারটি বিষয় তোমাকে প্রথম বর্ষে পড়াশোনা করে নিতে হবে।
সো এইবার দেখবো আমাদের নন মেজর সাবজেক্টগুলো কী কী রয়েছে। সো নন মেজরটির ভিতরে রয়েছে সেটি হচ্ছে আমাদের রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স রয়েছে, ক্যালকুলাস 1 রয়েছে, পদার্থবিজ্ঞান 1 রয়েছে এবং পদার্থবিজ্ঞান 2 রয়েছে। সো এই নন মেজরটির বিষয়ের ভিতর তোমাকে কিন্তু এই বিষয়গুলো থাকবে। সো ভালো করে দেখে নিবা এবং বই কেনার সময় ভালোভাবে দেখে নিবা, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আরও ডিটেলসভাবে তোমাকে পড়ানো হয়ে থাকবে, ঠিক আছে? এবার ডিয়ার স্টুডেন্ট, আমরা তোমার সাথে একটু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে তোমাদের মার্কস অথবা ক্রেডিট নাম্বার কত, যে তোমাদের কত মার্কে পরীক্ষা হবে এবং ক্রেডিট কত, কোন সাবজেক্টে বা কোন বিষয়ে তোমার কত মার্কস রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোড নাম্বারগুলো আমি সিরিয়াল করে দিয়েছি। এই কোড নাম্বার অনুযায়ী তুমি সাবজেক্টটা বা বিষয়টা কিন্তু একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ প্রথম কোড রয়েছে, সেটি হচ্ছে তোমাকে 100 মার্কে। সো এটা ধরে নাও, এটি হচ্ছে ইতিহাস। সো ইতিহাসে তোমাকে অবশ্যই প্রত্যেকজনকে 100 মার্কে পরীক্ষা দিতে হবে। তার মানে 100 মার্কে পরীক্ষার ভিতর তোমার হচ্ছে ইন কোর্স থাকবে হচ্ছে কি 20 মার্ক, আর 80 মার্কে তোমাকে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ যে ইন কোর্স থাকে হচ্ছে 20 মার্ক আর 80 মার্ক হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা যেটা হবে ফাইনাল ইয়ার, অর্থাৎ ফাইনাল বলতে আমরা যেটা বার্ষিক পরীক্ষা বলে থাকি, এই বার্ষিক পরীক্ষা তোমার 80 মার্কের পরীক্ষাটা হবে এবং বাকি যে 20 মার্ক রয়েছে এটা ইন কোর্স হবে, ঠিক আছে? সো ইন কোর্স দেওয়াটা বাধ্যতামূলক, আবার না দেওয়াটা কোনো কিছু না, কিন্তু তোমাকে দিলে ভালো হয়, কারণ তুমি যদি দাও তাহলে ইন কোর্সে 20-এর মধ্যে তুমি যদি 15+ তুলতে পারো আর এদিকে তুমি যদি 60+ তুলতে পারো তাহলে তোমার ফার্স্ট ক্লাস চলে আসতেছে, অথবা 50 তুললে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। এই জন্য তোমাকে ইন কোর্স দেওয়াটা বাধ্যতামূলক রয়েছে। সো এই প্রথম পত্রের জন্য তুমি পাচ্ছ হচ্ছে ক্রেডিট নাম্বার 4। তারপরে তৃতীয় সাবজেক্ট যেটি রয়েছে এটাতে তোমার 75 মার্কে পরীক্ষা হবে, ঠিক আছে? এটার ক্রেডিট হচ্ছে 3 থাকবে। দ্বিতীয় নাম্বার এখানেও 75, এটারও 3 ক্রেডিট, তারপরে এখানেও 75, এটারও 3 ক্রেডিট, তারপরে এখানে হচ্ছে 75, এখানে 3 ক্রেডিট। অর্থাৎ কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের 75 মার্কে পরীক্ষা হবে, আর বাকি বিষয়গুলো তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, ঠিক আছে? বাকি বিষয়গুলো তোমাদের হচ্ছে 25 মার্কে, এগুলো কি থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। আবার ইন কোর্স পরীক্ষা তো রয়েছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে আগে বুঝে নিতে হবে, তারপরে তুমি সেভাবে প্রিপারেশন নেবা যে কোন বিষয়টাকে তোমাকে গুরুত্বপূর্ণ সহকারে আগে দেখতে হবে, ঠিক আছে? এবার চলো পাস মার্ক কত। সো আমরা প্রথমে দেখে নিলাম সেটা হচ্ছে ইন কোর্স। ইন কোর্স বলতে তোমাকে অবশ্যই কিছু পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ তোমার তৃতীয় মাস বা চতুর্থ মাস পরে একটা পরীক্ষা নেয়, অথবা 4 মাস 5 মাস পরে একটা পরীক্ষা নেয়, সেটা 20 মার্কের পরীক্ষা হয়ে থাকে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য। এটাকে বলা হয় হচ্ছে ইন কোর্স পরীক্ষা। বছরে 2টা ইনকোর্স পরীক্ষাও হতে পারে বা একটা হতে পারে, এটা এক এক কলেজের এক এক নিয়ম রয়েছে। আবার নির্বাচনী পরীক্ষা এটার সাথে নিয়ে থাকে, আবার অনেক কলেজ আলাদা আলাদাভাবে নেয়। সো কোন কলেজে তুমি পড়াশোনা করছো সেটার উপর ডিপেন্ড করে তোমার ইনকোর্স পরীক্ষাটা হবে। তবে সাধারণত ইনকোর্স পরীক্ষা 20 মার্কে হয়ে থাকে এবং লিখিত যে পরীক্ষাটা হবে 80 মার্কের পরীক্ষা, ঠিক আছে? এটা পাস মার্ক হচ্ছে 33-এ তোমাকে পাস করানো হবে। সো ওয়াল টোটাল তুমি যদি 40 পাও তাহলে তোমার পাস মার্ক চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমাকে পাস করার জন্য অবশ্যই 40 মার্ক তুলতে হবে। অনেক আগের নিয়ম ছিল যে ইনকোর্সে আলাদা করে পাস করতে হবে এবং হচ্ছে লিখিততে আলাদা করে পাস করতে হবে, বাট বর্তমানে যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে তোমাকে মাত্র 40 পেলে তুমি কিন্তু পাস করে যেতে পারবে। দেখো সেটা হচ্ছে প্রমোশন বা বর্ষ পরিবর্তন করার জন্য তোমাকে কয়টি বিষয় পাস করতে হবে। যেহেতু আমরা সাধারণত ধরে নিই প্রথম বর্ষে সাধারণত পড়তে হয় 6টি বিষয়, বা সায়েন্সের স্টুডেন্টের জন্য একটু আলাদা হতে পারে, অর্থাৎ 7টা হতে পারে, আর আর্টসের স্টুডেন্টের জন্য 6টি হয়ে থাকে প্রথম বর্ষের জন্য। সো প্রথম বর্ষে থেকে তোমাকে যদি প্রথম বর্ষ থেকে তুমি যদি দ্বিতীয় বর্ষে যেতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, দ্বিতীয় বর্ষ থেকে অর্থাৎ প্রথম বর্ষ থেকে তুমি যদি দ্বিতীয় বর্ষে যেতে চাও তাহলে তোমাকে কমপক্ষে মিনিমাম তোমাকে 3টি বিষয় কি করতে হবে, পাস করতে হবে। সো 3টি বিষয় তোমাকে কি করতে হবে, পাস করতে হবে এবং জিপিএ থাকতে হবে 2.50। আবারও বলছি তোমাকে 3টি পয়েন্ট পাস করতে হবে এবং জিপিএ থাকতে হবে 2.50 করে। তাহলে তুমি কিন্তু পরবর্তী বর্ষের জন্য কি করতে পারবা, প্রমোশন হবা বা উত্তীর্ণ হবা। আর 3টি বিষয় অর্থাৎ ধরো 6টি বিষয়ের ভিতর তুমি যদি 3টি বিষয় পাস করো আর 3টি বিষয় যদি ফেলও করো তাহলে তুমি কিন্তু পরবর্তী বছরে প্রমোশন করবা, অর্থাৎ তোমাকে পরবর্তী বছরে ক্লাস করার অনুমতি দেওয়া হবে এবং তুমি সেই বর্ষে গিয়ে ক্লাস করতে পারবা। এবং পরবর্তী যারা আগামী বছরে পরীক্ষা দেবে তাদের সাথে তুমি কি করবা, তোমার যে বাকি 3টি বিষয় ফেল ছিল সেই বিষয় 3টি কিন্তু তুমি ইমপ্রুভ করে দিতে পারবা, ঠিক আছে? সো এই ফেল বিষয়গুলোকে অনেক সময় ইমপ্রুভ বলা হয়, অথবা যারা বি অথবা সি গ্রেডে পাস করেছে তারা চাইলে ডি, ঠিক আছে, তারা চাইলে সি গ্রেড অথবা ডি গ্রেডগুলোকে সেগুলোকে কি করতে পারে, মান উন্নয়ন পরীক্ষা দিতে পারে। এটাকেও অনেক সময় অনেকে বলে যে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে। সো যারা ফেল করে তারাও ইমপ্রুভ দেয় এবং যারা মান উন্নয়ন করতে চায় তারাও ইমপ্রুভ দিতে পারে। সো এইভাবেই তোমাকে কি করতে হবে, গ্রেডের তোমার মান উন্নয়ন করে নিতে হবে। ধরো তোমার 2.50 এসেছিল কিন্তু তোমার এটা পছন্দ হয়নি, তুমি চাচ্ছ যেগুলোতে বি অথবা সি পেয়েছো অথবা ডি পেয়েছো এগুলো তুমি মান উন্নয়নের পরীক্ষা দেবা, তখন তোমাকে সেইভাবে পরীক্ষাটা দিতে হবে। আর তুমি যদি চাও যে না তোমার 2.50 এটাই বেস্ট, তাহলে তোমার আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তুমি যেগুলো ফেল করেছো অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং যতবার ফেল করবে তুমি ততবার পরীক্ষা দিতে পারবা। তবে হয়তো 3-4 বারের মতো পরীক্ষা 3 বারের মতো পরীক্ষা দিতে পারবা, চতুর্থবার গিয়ে তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, তখন তুমি
বাতিল বলে গণ্য হবা, ঠিক আছে? তাহলে তোমার অনার্স কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তুমি অনার্স থেকে বাতিল হয়ে যাবা। এবার আসো ডিয়ার স্টুডেন্ট, যেই বিষয়গুলো তোমাকে কী করতে হবে, প্রাইভেট পড়তে হবে। সো ইতিহাসে প্রাইভেট পড়তে হয় না, এটা অনেক স্টুডেন্টই ভালোভাবে পড়াশোনা করে এবং ভালোভাবে কমপ্লিট করতে পারে। সো এটার প্রাইভেটের কোনো, এবার দেখো এই মেজর 4টি বিষয়, এই মেজর 4টি বিষয় অনেকেই প্রাইভেট পড়তে হতে পারে। সো প্রাইভেট এখন কোন বিষয়গুলো পড়বে বা কোন বিষয়গুলো পড়া উচিত, দেখো এটা প্রত্যেকটা স্টুডেন্টের মেধার উপর ডিপেন্ড করে যে সে কোন বিষয়টাকে প্রাইভেট পড়বে। অর্থাৎ কারো কাছে ভৌত রসায়ন ভালো লাগে বা ভালো পারে, সো এই বিষয়টা সে প্রাইভেট না পড়লেও করতে পারবে ভালো কিছু। আবার মৌলিক জৈব রসায়ন রয়েছে, তারপরে মৌলিক জৈব রসায়ন রয়েছে, এটাও বিষয় রয়েছে, সেটি অর্থাৎ মেধার উপর নির্ভর করে তুমি কোন বিষয়টা ভালো পারছো, সেই বিষয়টা প্রাইভেট না পড়ে তুমি যেই বিষয়টায় দুর্বল রয়েছে সেই বিষয়টা তোমাকে প্রাইভেট পড়তে হতে পারে। সো অনেকেই প্রথম বর্ষে 2টি করে প্রাইভেট পড়ে অথবা 3টিও হতে পারে, এটা মেধার উপর নির্ভর করছে। সো তোমার জন্য যেই বিষয়টা কঠিন মনে হবে তুমি সেই বিষয়টা প্রাইভেট পড়বে, সেটা হচ্ছে শুধুমাত্র মেজর সাবজেক্টের মধ্যে। বাট নন মেজরের সাবজেক্টের ভিতর আমি কাউকে প্রাইভেট পড়তে দেখিনি বা কখনো শুনিনি যে কেউ নন মেজরের ভিতর পড়াশোনা করেছে প্রাইভেট নিয়ে। তবে সাধারণত এই মেজর ভিতরেই 1 থেকে 2টি বিষয় হতে পারে প্রথম বর্ষের জন্য, সে প্রাইভেট পড়তে পারে। সো তোমার কাছে যে বিষয়টি কঠিন মনে হবে অবশ্যই তুমি সেই বিষয়টি প্রাইভেট পড়বে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন বাটনটি রয়েছে অবশ্যই বাজিয়ে দেবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা এবং কী কী বিষয় কঠিন সহজ রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।